সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসের কালীন সময়ে আমরা সবাই গৃহবন্দী। এই অবস্থায় আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আজকে আমি ইতিহাস বিভাগে মাস্টার্স একটা অনলাইন ক্লাস নেব। আমি তোমাদের সাথে আছি জোবেদা বেগম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমি শেষ করবো একটা ক্লাসে। আমাদের বিষয় হচ্ছে ইউরোপ ও আমেরিকার ইতিহাস 1919 সাল থেকে, আর হচ্ছে বিষয় হচ্ছে ইয়াল্টা সম্মেলন। আমরা ইয়াল্টা সম্মেলন সম্পর্কে জানবো। চলো আমরা দেখি ইয়াল্টা সম্মেলনটা কি। 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে কৃষ্ণ সাগরের পাশে ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশ, ক্রিমিয়ার জায়গাটার নাম হচ্ছে রাশিয়ার ক্রিমিয়া জায়গার নাম। ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইয়াল্টা নামে পরিচিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত রাষ্ট্রনায়ক জোসেফ স্টালিন। ছবিটা দেখো, এখানে এই তিনজনকে আমরা বিগ থ্রি বলা হয়। প্রথম হচ্ছে চার্চিল, তারপর হচ্ছে রুজভেল্ট, তারপর হচ্ছে স্টালিন। তাহলে আমরা তিনটে দেশে তিনজন প্রধান পাচ্ছি, এখানে তিনজন। একজন হচ্ছে প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, একজন হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, একটা হচ্ছে সোভিয়েত রাষ্ট্রনায়ক জোসেফ স্টালিন। এবার আমরা একটু ডিটেলসে যাই। ইয়াল্টা সম্মেলনটা কি? 1945 সালের ফেব্রুয়ারি মাসে জার্মানির পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী জোসেফ স্টালিন রাশিয়ার ক্রিমিয়া প্রদেশ ইয়াল্টা নামক স্থানে সমবেত হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এই তিন রাষ্ট্রপ্রধান ছিলেন যুদ্ধ পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ। আমরা জানি এটা এই সম্মেলনটা হয়েছিল কিন্তু প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এই সম্মেলনে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, সেনাপতিগণ, কূটনীতিক, আইনবিদ এবং বিশেষজ্ঞ যোগ দেন। আমেরিকা, ব্রিটেন ও রাশিয়া প্রত্যেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই সম্মেলনে হাজির হয়। এই তিনটে দেশের কিন্তু কিছু নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, যা এই লক্ষ্যগুলো আমরা পরে দেখবো এবং তাদের কি কি আলোচ্য বিষয়গুলো আমরা দেখবো। এক যুগসন্ধিকালে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়, যখন দুই শক্তিগুলোর মধ্যে সম্পর্ক নমনীয় ছিল। উইনস্টন চার্চিল তার হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে লিখেছেন, রুশ সরকার তাদের প্রতি অসাধারণ সৌজন্য অতিথিত্ব প্রদর্শন করে। ইয়াল্টা সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন ব্রিটিশ কর্তৃপক্ষ যুদ্ধ পরিকল্পনা অপেক্ষা শান্তি পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। তাহলে আমরা দেখি ইয়াল্টা সম্মেলনের কি ছিল, এরপর আলোচ্য বিষয়গুলো আমরা দেখবো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল, আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয় কি ছিল? প্রথম ছিল, এক হচ্ছে জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ, দুই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপীয় রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন, বিশেষ করে জার্মানি এবং পোল্যান্ড। সবাই যদি ভাবছিল জার্মানি কখনো পড়াইতে হবে না, আমরা দেখবো যে জার্মানিকে তিন ভাগ করা হয়েছে এবং পোল্যান্ডের জাপান, পোল্যান্ড, জার্মানি বিভিন্ন তিনটে দেশের সাথে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা ছিল। 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আন্তঃসংগঠন তৈরি করা। 4 ভেটো প্রয়োগ ক্ষমতার সংক্রান্ত আলোচনা। 5 দূরপ্রাচ্যে সোভিয়েত রাশিয়ার যোগদানের গুরুত্ব পর্যালোচনা করা। 5 পোল্যান্ডের সীমানা ও ভবিষ্যৎ সরকার গঠনের প্রশ্নের সমাধান। মানে এখানে আমরা পোল্যান্ড, জার্মানি এবং হচ্ছে রাশিয়া এদের সিদ্ধান্ত দেখবো। এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নাৎসিবাদের কবল থেকে জার্মানিকে মুক্ত করা ও যুদ্ধপরিধির শাস্তি এবং জার্মানির রাজধানী বার্লিনকে 3টি ভাগে ভাগ করা হয়। পশ্চিমাংশ আমেরিকা এবং ইংল্যান্ডের নিয়ন্ত্রণে এবং পূর্বাঞ্চল সোভিয়েত এবং আমেরিকা ইংল্যান্ড ভাগ থেকে ফ্রান্স কিছু দেওয়া হয়। জার্মানির অর্থনৈতিক নিয়ন্ত্রণে মিত্রপক্ষে নিযুক্ত কমিশনের হাতে। এই সময় রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির ক্ষেত্রে বলা হয়েছিল যে সংবিধান রচনার জন্য মিত্রপক্ষের দেশ সান ফ্রান্সিসকো শহরে মিলতে হবে, নিরাপত্তা পরিষদের সাথে সদস্যগুলো ওসি পরিষদের ব্যাপারে আলোচনা করতে হবে এবং এই সদস্য রাষ্ট্রগুলো ভেটো সংক্রান্ত প্রয়োগের ক্ষমতা রাখবে। তাহলে এই ছিল মূলত ভার্সাই ইয়াল্টা সম্মেলনের আলোচ্য বিষয়। এখানে কিছু রাষ্ট্রীয় দ্বীপের সুযোগ পেয়েছিল, যেমন কিউরাল দ্বীপপুঞ্জ, দক্ষিণ সাগালিন, দক্ষিণ মাঞ্চুরিয়া রেলপথ ব্যবহার অধিকার এবং এছাড়া পোর্ট আর্থারকে নৌঘাটি হিসেবে ব্যবহারের জন্য 51 বছরের লিজ অধিকার দেওয়া ছিল। আর ছিল পোল্যান্ডের ক্ষেত্রে বলা যায় এটাকে দুর্বল মধ্য করে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। পোল্যান্ডের রাষ্ট্রীয় সীমানা অক্ষুণ্ণ রাখার জন্য জার্মানি এবং উত্তরপূর্ব ভূখণ্ড পাবে। অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যে দিয়ে ইয়াল্টা সম্মেলনের শান্তি সমাধানকে অনেকটা অভিহিত করেছিল, আবাসিত করেছিল। এখন আমরা দেখবো যে ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্তগুলো কি ছিল। সিদ্ধান্তগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে জার্মানি সম্পর্কে সিদ্ধান্ত। জার্মানির পতন অত্যশূন্য হয়ে পড়ায় জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ স্থির হয় যে জার্মানিকে 4টি অঞ্চলে বিভক্ত করে একটি অঞ্চলে আমেরিকা, ব্রিটেন, রাশিয়ার অধীনে রাখার সিদ্ধান্ত নিতে হয়। প্রত্যেকটি অঞ্চলের নিয়ন্ত্রণ ভাগ থাকবে একজন কমান্ডিং অফিসারের উপর, যিনি সমগ্র জার্মানির দায়িত্ব গ্রহণ করে নিয়ন্ত্রণ পরিষদের দেশের প্রতিনিধিত্ব করবেন। নিয়ন্ত্রণ কার্যালয় বার্লিনে স্থাপনের পক্ষে মত প্রকাশ করা হয়। এখানে নাৎসি দল, নাৎসি আইন ও প্রতিষ্ঠান এবং গোলাবর্ত তৈরি কারখানা ধ্বংস করতে হবে, যাতে
সমূলে নাৎসিবাদ ও সমরবাদ চিরতরে দূর করে জার্মানিকে নিরস্ত্রীকরণ করা সম্ভব হয়। যুদ্ধকালীন জার্মানি মিত্রপক্ষের যে ক্ষয়ক্ষতি সাধন করেছে তার যে জার্মানি থেকে আপাতত $20 মিলিয়ন ক্ষতিপূরণ হয়। আরও স্থিতিবাদী সোভিয়েত রাজধানী মস্কোতে ক্ষতিপূরণ কমিশন অনুষ্ঠিত অধিবেশনে কমিশন কর্তৃক জার্মান কি পরিমাণ ক্ষতিপূরণ দেবে তা স্থির হবে। তাছাড়া জার্মানির অর্থনৈতিক কাঠামোর উপর মৃত্যুবর্গের নিয়ন্ত্রণ স্থাপিত হবে। এরপর জাপান সম্পর্কে সিদ্ধান্ত। তাহলে জার্মানি আমরা অনেকক্ষণ দেখলাম ওদের ক্ষতিপূরণ কত টাকা দিবে, $20 মিলিয়ন দিবে। নাৎসি দল এবং নাৎসি বাহিনীকে তাদের গোলাবর্তীর কাঠামো ধ্বংস করবে এবং যাদের নাৎসি বাহিনী সর্বাত চিরতরে জার্মানি থেকে নিরস্ত্রীকরণ করা হয় সেভাবে এবং চিরতরে জার্মানিকে নিরস্ত্রীকরণ করা সম্ভব হয় সেভাবে ওরা সিদ্ধান্ত নেয়। তারপর হচ্ছে জাপান সম্পর্কে সিদ্ধান্ত। সোভিয়েত রাশিয়া জার্মানির পরাজয়ের 3 মাসের মধ্যে দূরপ্রাচ্যে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে স্বীকৃতি হয়। বিনিময়ে শাকালীন কুরিল দ্বীপপুঞ্জের শাসককে প্রত্যাবর্তন করতে হবে, কারণ প্রথমে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামতে রাশিয়া আগ্রহী ছিল না। কতগুলো শর্ত সাপেক্ষে কিন্তু রাশিয়া জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামে। পোর্ট আর্থার রুশ বাহিনীর ঘাঁটি স্থাপন করার জন্য রাশিয়াকে দীর্ঘমেয়াদী নিয়ে দিতে হবে, যেমন আরো 99 বছরের জন্য নিয়ে দিতে হবে। মানচিত্র চীনের পূর্ব রেল পথে রাশিয়া এবং চীনের যুদ্ধ নিয়ন্ত্রণ স্থাপিত হবে এবং বহুমঙ্গলের স্থিতি অবস্থা বজায় রাখতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছিল জাপান সম্পর্কে সিদ্ধান্ত। এরপর পোল্যান্ড। ইউরোপের সময় পোল্যান্ডের বিষয়টি গুরুতর সমস্যা দেখা দেয়। জার্মানি পোল্যান্ড গ্রাস করার পর ব্রিটেন এবং রাশিয়ার দুটি পররাষ্ট্র সরকার সমান্তরালভাবে কাজ করেছিল। ইতিমধ্যে রাশিয়ার লাল ফৌজ পোল্যান্ডকে নাৎসি মুক্ত করে সেখানে একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে। এই বিষয়ে চার্চিল ও রুজভেল্টের সাথে ইসলামের মতবিরোধ দেখা দেয়। রুজভেল্ট ও চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে পোল্যান্ড যে সরকার ছিল তা পুনরুত্থিত করতে চেয়েছিলেন, কিন্তু রাশিয়া তার বিরোধিতা করে, কারণ রুশ সরকার এখানে রাশিয়া লাল ফৌজ কর্তৃক সরকারের সমর্থন করে। ইয়েলের সময় ছিল লন্ডনস্থ পোল্যান্ড সরকার এবং এই সময় পোল্যান্ড সরকার বর্তমান আছে। উভয় সরকারের প্রতিনিধি নিয়ে একটি অস্থায়ী সরকার গঠন করা হবে। এই অস্থায়ী সরকারের সরাসরি নির্বাচন সাধারণ নির্বাচনের মধ্যে পোল্যান্ডের স্থায়ী সরকার গঠিত হবে। পোল্যান্ডের রাজ্য সীমা পূর্বে কার্জন লাইন পর্যন্ত দিতে হবে। এরপরে প্রাক যুদ্ধকালীন পোল্যান্ডের 47% অংশ রাশিয়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে কিন্তু এই পোল্যান্ডকে নাৎসিমুক্ত করবে, যে নাৎসিমুক্ত করে সেখানে একটা কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে। এখানে চার্চে রুজভেল্ট স্টিলের মাধ্যমে দেখা যায় কেন স্টালিন এবং চার্চিল সরকার প্রতিষ্ঠা করা, কিন্তু রাশিয়া ছিল যে নাৎসি মুক্ত করে সেখানে একটা সরকার প্রতিষ্ঠা করবে। এটাই ছিল ওদের দাবি। এরপর হচ্ছে যুদ্ধাপরাধী এবং ক্ষতিপূরণ সম্পর্কে সিদ্ধান্ত। সম্মেলনের নেতৃত্বে প্রাথমিক আলাপ আলোচনার পর মস্কোতে একটি ক্ষতিপূরণ কমিশন স্থাপনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায়। এর কাজ হবে ক্ষতিপূরণ সংক্রান্ত খুঁটিনাটি পরীক্ষা করা, যুদ্ধ সৃষ্টি অপরাধের সম্পর্কে কি নীতি দিয়ে বিষয়ে রাষ্ট্রপতি ইউনিভার্সিটি রিপোর্ট পেশ করার সম্পর্কে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে এখানে যুদ্ধাপরাধী এবং ক্ষতিপূরণ সম্পর্কে সিদ্ধান্ত। এখানে সম্মেলনের প্রাথমিক আলোচনার পর মস্কোতে একটি ক্ষতিপূরণ কমিশন স্থাপনের এই ক্ষতিপূরণ কমিশন স্থাপিত হবে। মস্কোতে একটি ক্ষতিপূরণ কমিশন স্থাপন করবে। এর কাজ হচ্ছে ক্ষতিপূরণ সংক্রান্ত খুঁটিনাটি পরীক্ষা হবে, কার কতটুকু ক্ষতি হয়েছে সেটা খুঁটিনাটি পরীক্ষা করবে। এই কমিশনের কাজ হবে এবং অনেক যুদ্ধ যারা যুদ্ধ চলেছে যুদ্ধ সৃষ্টির অপরাধীদের সম্পর্কে কি নীতি গিয়ে যাবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপর দেখো জাতিসংঘ এবং এরপর হচ্ছে রাশিয়াকে জাপানের বিরুদ্ধে। আমি তোমাকে আগে বলেছিলাম রাশিয়াকে জাপানের বিরুদ্ধে যুদ্ধ নামানোর পক্ষে ছিল না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে জাপান যুদ্ধে চালিয়ে যাচ্ছিল। এই সময় আমেরিকা মনে করে জাপানকে পরাজিত করতে হলে আরো 18 মাস যুদ্ধ করতে হবে, এই দীর্ঘ 10 মিলিয়ন সৈন্য নিতে হবে। এই আশঙ্কায় আমেরিকা জার্মানি রাশিয়াকে যুদ্ধ করতে প্রস্তাব করে। জাপানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল প্রথম অনিচ্ছা প্রকাশ করে, পর রাশিয়া কয়েকটি শর্তে যুদ্ধে যোগ দেয়। প্রথম হচ্ছে বহুমঙ্গলীয় রাশিয়ার প্রাধান্য স্বীকৃতি হবে। দ্বিতীয় হচ্ছে কিউরাল দ্বীপপুঞ্জ রাশিয়ার আধিপত্য স্বীকৃতি হবে। তৃতীয় হচ্ছে শাকাল দ্বীপপুঞ্জ দক্ষিণ রাশিয়াকে ছেড়ে দেওয়া হবে। চার হচ্ছে মানচিত্রের রুশনাদের অবস্থান স্বীকৃতি হবে। দক্ষিণ মানচিত্রের রেলপথ, পোর্ট আকার, ভাইরেন রেলদয় এগুলি রুশের দ্বৈত নিয়ন্ত্রণে থাকবে। তারপর জাতিসংঘ সম্পর্কে সিদ্ধান্ত। এখানে এখানে হচ্ছে ইয়েলদের সময় আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ গঠন করার সিদ্ধান্ত সম্পর্কে অনুমোদিত হয়। রুশ রাষ্ট্রপ্রধান স্টালিন জাতিসংঘ গঠনে উৎসাহী ছিলেন না। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট জাতিসংঘ ভবিষ্যৎ সম্পর্কে খুব আশাবাদী ছিলেন না। স্থির হয় জাতিসংঘ গঠনের উদ্দেশ্য 1945 সালের 25 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো নামক স্থানে একটি সম্মেলন আহ্বান করা হবে। জার্মানির বিরুদ্ধে যে সমস্ত দেশ যুদ্ধ ঘোষণা ছিল তার সম্মেলনে আমন্ত্রিত হবে। সম্মেলনের কার্যপদ্ধতি কিভাবে পরিচালিত হবে ঠিক হয়। সম্মেলনে জাতিসংঘের সংসদ প্ররোচনা এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মধ্যে ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীনকে গ্রহণ করা বলে ঠিক করা হয়।
নিরাপত্তা পরিষদের 5টি সদস্য রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভেটো প্রদান করার ক্ষমতা প্রদান করা হয়। তাহলে এইভাবে কিন্তু কি এবং জাতিসংঘের পথে ইয়েলটা সঠিক প্রয়োজনীয় পদক্ষেপ, তাহলে জাতিসংঘ গঠনের পথে ইয়েলটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে। তাহলে এখানে যে আমরা 5টি স্থায়ী সদস্য যেভাবে নিরাপত্তা পরিষদে এটা কিন্তু ইউএন সম্মেলনের সিদ্ধান্ত নিতে হয় কোন কে কে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাহলে আমরা দেখতেছি কি এখানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা দেখতে হচ্ছে ইয়েলটা ঘোষণাপত্র। আচ্ছা, ইয়েলের ঘোষণাপত্র কি? ইয়েলের ঘোষণাপত্রে বলা যায় যে সকল দেশকে জার্মান অধিকার থেকে মুক্ত করা হবে তা আটলান্টিক সনদের প্রতি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার নীতির সঙ্গে সংগতি রেখে পুনর্গঠন করা হবে। অক্ষশক্তির মিত্রস্থানীয় দেশগুলোর জনসাধারণকে আশা দেওয়া হচ্ছে যে তাদের রাজনৈতিক অর্থনৈতিক সমস্যাগুলি গণতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে। তাহলে অক্ষশক্তির মিত্রস্থানীয় দেশগুলি জনসাধারণ আশা দেওয়া কি দিচ্ছে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলি গণতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে। আত্মসমর্পণ করার পর এই দেশগুলিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। স্বাধীন ও অবাধ নির্বাচন দ্বারা দেশগুলির স্থায়ী সরকার গড়ে তোলে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং তাদের সাথে শান্তি চুক্তি স্থাপিত হবে। তাহলে এটা ছিল ওদের কি এর সম্মেলনের ঘোষণা পত্র। এখন আমরা এর সম্মেলনের ওদের যে সিদ্ধান্তগুলো এবং ওদের যে বিষয়গুলো ছিল তাহলে সফলতার ব্যর্থতা কি ছিল, এটাকে আমরা এটা কখনো কোথাও এটা বলা হচ্ছে সমালোচনা, আবার এটা বলা হচ্ছে সফলতা এবং ব্যর্থতা কি ছিল। এটা যে ঐতিহাসিকরা নানাভাবে এই ইতিহাস সম্মেলনের সমালোচনা করেছেন, কিন্তু আমরা দেখবো যে সফলতা কি ছিল। ইয়েটা যদিও এখানে ব্যর্থতা বললে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেটা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করে সুনির্দিষ্ট মতামত গৃহীত হয়েছিল। ইয়েটার বৃহস্পতি বর্গের মধ্যে যে আদর্শবাদের উচ্চাসা আমরা দেখতে পাই তা বিশ্ব সমাপ্তির কিছুদিনের মধ্যে বিলীন হয়ে যায় এবং পূর্ব ও পশ্চিম শক্তির মধ্যে নগ্ন সংঘাত ও ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যা যুদ্ধকালীন মিত্রতার পরিবেশকে বিশুদ্ধ করে। যুদ্ধকালীন যে মিত্রতার পরিবেশ ছিল সেই পরিবেশটাকে বিশুদ্ধ করে। ইয়েলটা সম্মেলন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা সমাধান করতে পারেনি, ফলে পরবর্তী বহু সংকটের সৃষ্টি হয়, যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক নতুন মেরুকরণের সৃষ্টি হয় এবং দুটি পরস্পর বিরোধী শক্তি বলে পুঁজিবাদী দুনিয়া এবং সমস্যানিক বিশ্বের অভ্যুদয় ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়। এই সংকট সৃষ্টি এরকম কি ধরনের মেরুকরণ আমরা জানি, একটা হচ্ছে কি একটা হচ্ছে পুঁজিবাদী, একটা হচ্ছে সমাজতান্ত্রিক। এই দুইটা পুঁজিবাদী দুনিয়া এবং সমাজতান্ত্রিক বিশ্বের অভ্যুদয় ঘটে। এতে আমরা কতগুলি সমস্যার সমাধান না করে ধামাচাওয়া দেওয়া যেগুলি এবং এই সমস্যাগুলির সমাধান এমন পরে এই সমস্যা এমন সমাধান হয় যে পরে এইসব বিষয়ে তীব্র মতভেদ দেখা দেয়। কিরকম মতভেদ? প্রথম হচ্ছে যে পোল্যান্ডের বিষয়ে। পোল্যান্ড বিষয়ে ইয়েলটা যে সমঝোতা হয় তার কিন্তু বিভিন্ন বিভ্রান্তিকর। আমরা দেখেছি এর আগে তোমাদেরকে যে আলোচনা একটু প্রথমে যে আলোচ্য বিষয় যদি ছিল উল্লেখযোগ্য বিষয় যে আমরা সেখানে আমি একটু বলেছি, যেমন পরবর্তীকালে পোল্যান্ড উভয়পক্ষে পোল্যান্ড বিষয়ে সমাধান অস্ত্রতাকে তাদের মতো করে ব্যবহার করে। তাছাড়া পোল্যান্ড প্রশ্নে ব্রিটেন ও আমেরিকার সিদ্ধান্তে ভুগছিল এবং তারা স্টেলিনের কূটনীতির কাছে পরাজয়। যেহেতু ব্রিটেন এবং আমেরিকার সিদ্ধান্তে ভোগার ফলে কিন্তু রাশিয়া এখান থেকে অনেকগুলো সুযোগ সুবিধা নিয়েছিল। কিরকম? কিন্তু 2 নম্বর দেখো জার্মানির পক্ষে আঠারো দেখা ছিল যে জার্মানির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়েছিল। যেমন এই যে তারপরে দেখো এছাড়া আমরা যুদ্ধকালীন সময় অনুষ্ঠিত বিভিন্ন সময়ের মধ্যে এছাড়া জার্মান সমস্যা অসন্তোষ করে সম্বোধন করে। কিরকম? জার্মান সমস্যা আন্দোলন প্রণাম, তারপরে জার্মান আমি একটু ব্যাখ্যা করি। জার্মানি কি ছিল? জার্মানি হাসপাতাল নিতে হবে সে বিষয়েও যারা ইয়েলটা 3 প্রধান জার্মানির শাসন ব্যবস্থার জন্য ভবিষ্যৎ নীতি কি হবে সেই বিষয়ে একমত হতে পারেনি, ফলে জার্মান সমস্যা অসন্তোষজনকভাবে সম্বোধন করা হয়। ক্ষতিপূরণ প্রশ্নে 3 নেতা এক হতে পারেনি। তাদের মধ্যে মৌলিক পার্থক্য ছিল স্টালিন জার্মানির কাছে যত অধিক ক্ষতিপূরণ আদায় করার পক্ষে ছিলেন। ইয়েলটা সম্মেলনে উপস্থিত জাপানকে পরাজয় করার জন্য রাশিয়ার স্বাধীন রাশিয়াকে অযৌক্তিকভাবে অনেক বেশি সুযোগ সুবিধা দিতে সম্মত হয়। এটা আমি আগেই বলেছিলাম। এই সুযোগ প্রাপ্তির ফলে রাশিয়ার সুদূর প্রাচ্যের রাজনীতি কিংবা এদিকে প্রতিষ্ঠিত করে। কিন্তু তাহলে এখানে আমরা ইয়েলটা সম্মেলনের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করবো, আমরা কিছুটা খুঁজে পাই। তাহলে যদিও অনেকগুলো ত্রুটি বিচ্যুতি ছিল ইয়েলটা সম্মেলনে, তবে এটা কিন্তু ঠিক যে এই সম্মেলন রাশিয়ার লাভের পরিমাণ নিঃসন্দেহে বেশি এবং তখনকার সামগ্রিক পরিস্থিতি রাশিয়ার অনুকূলে ছিল। তাহলে ইসরায়েল যুদ্ধের সূচনা এই সম্মেলনের প্রভাব ছিল, কারণ সম্মেলনের অধীন সিদ্ধান্ত গ্রহণী ও বাস্তবায়নে পশ্চিমী পূর্ব রাষ্ট্রের মতামত গড়ে ওঠে। তাহলে এখানে হচ্ছে ত্রুটি বিচ্যুতি থাকলেও এখানে দেখো যুদ্ধকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন সময়ের মধ্যে ইয়েলটা সম্মেলনের গুরুত্ব সবচেয়ে বেশি। কেন বেশি?
যুদ্ধোত্তর পৃথিবী শান্ত ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা কেন বেশি ছিল? ইয়েদের হামলার সিদ্ধান্তটা পরিচালনা করলে আমরা এখন একথা নিঃসন্দেহে বলতে পারি, নানা বিষয়ে পশ্চিমা শক্তিগুলির সাথে রাশিয়ার মনোকষাকষি হলেও বড় ধরনের কোনো সমস্যা বা সমস্যা বা কোনো সংকট দেখা যায়নি। এবং যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা সম্পর্কে স্থির সিদ্ধান্ত গ্রহণ করা এবং এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘ প্রতিষ্ঠাতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ অনিবার্য। এই সম্মেলন আন্তর্জাতিক রাজনীতির সাথে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সুপ্রিয় শিক্ষার্থী দেখো, যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা সম্পর্কে স্থির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সম্মেলনের গুরুত্ব অনস্বীকার্য। জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সম্মেলনের গুরুত্ব অনস্বীকার্য। এবার এই গুরুত্ব কথা আমরা এটা একবার হিসেবে করতে হবে যে জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সম্মেলনের গুরুত্ব ছিল অপরিসীম। এই সম্মেলন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমাদের কি আমরা এদের সম্মেলনে কি কি দেখলাম? সম্মেলনটা কি, কোথায় হয়েছিল, কে কে ছিলেন, কে কে আলোচনা বিষয় কি ছিল এবং সিদ্ধান্তগুলো দিয়েছিল। ঠিক আছে, তাহলে এরপর আমরা একটা কাজ দিচ্ছি। এই কাজটা একটু করবে। এদের সম্মেলন কি, এদের সময় সিদ্ধান্ত সমূহ আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।